দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে আছে আমদানি করা কেমিক্যাল। বৈরুত বিস্ফোরণের পর নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ। কন্টেইনারে দাহ্য বস্তু আনা বন্ধের পরিকল্পনা। সিনহার মৃত্যুর ঘটনায় ওসি প্রদীপ লিয়াকত সহ ৩ জনকে জিজ্ঞাসাবাদ করতে কারাগারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। কক্সবাজারের র্যাব প্রধান। ফার্মার্স ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিজেন্টের শাহেদকে কারাগার থেকে আনা হয়েছে দুদকে। ঋণ জালিয়াতির রেকর্ড অভিযোগ। এবং দীর্ঘ ৫ মাস পর খুলে দেওয়া হলো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। জীবিকার তাগিদেই কমেছে করোনা আতঙ্ক, ঘরের বাইরে বের হচ্ছে সাধারণ মানুষ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরের শেডে পড়ে আছে আমদানি করা কেমিক্যাল। এর আগে ছোট ধরনের দুর্ঘটনা ঘটলেও এবার বৈরুত বিস্ফোরণের পর নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে দেশের সব বন্দর, স্থলবন্দর, বিমানবন্দরের আশপাশে কোনো রকম বিস্ফোরক, তরল দাহ্য পদার্থ ও কেমিক্যাল মজুত না করার নির্দেশনা দিয়েছে বিস্ফোরক অধিদপ্তর। এ অবস্থায় কন্টেইনারে দাহ্য বস্তু আনা বন্ধ করতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত ৪ আগস্ট এক বিস্ফোরণে জ্বলে ওঠে লেবাননের বৈরুত বন্দর। ঠিক তার ২১ দিন আগে ১৫ জুলাই আগুনে জ্বলে চট্টগ্রাম বন্দরের ৩ নম্বর শেড। অবশ্য ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিটের দীর্ঘ প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দরের আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু চট্টগ্রাম বন্দরের পরিস্থিতিও বৈরুতের মতো হতে পারত। কারণ বন্দরের পিশেডও দীর্ঘদিন ধরে পড়ে আছে আমদানিকৃত বেশ কিছু কেমিক্যাল। এই অবস্থায় দুর্ঘটনা এড়াতে শুরু হয়েছে এগুলো সরিয়ে নেওয়ার কার্যক্রম। দাহ্য পদার্থ এবং এক্সপ্লোসিভ এটার মধ্যে তো থাকবেও না, অন্যান্য কেমিক্যালের ক্ষেত্রেও আমরা সতর্কতা অবলম্বন করার জন্য আমরা কাস্টমসের সাথে এবং নেভি কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। দেশের সার কারখানার পাশাপাশি বিভিন্ন শিল্প কারখানায় কাঁচামাল হিসেবে বিদেশ থেকে আনা হয় অ্যামোনিয়া নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, সালফার, পটাশিয়াম ক্লোরাইড, ইথানল, মেথানলের মতো উচ্চমাত্রার কেমিক্যাল। তাই দুর্ঘটনা এড়াতে ক্ষতিকর এই কাঁচামাল মজুত বন্ধ করতে নির্দেশনা দিয়েছে বিস্ফোরক অধিদপ্তর। এই নির্দেশনার পর চট্টগ্রাম বন্দর দিয়ে এলসিএল কন্টেইনারের মাধ্যমে দাহ্য পদার্থের পাশাপাশি কেমিক্যাল আমদানি বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। আপনি আমার কথা রেকর্ড করবেন না, তাহলে আমি কথা বলবো। আপনি রেকর্ড করবেন না এবং আমি ভিডিওতে আমি দিবও না, কারণ আমার অথরিটি আছে। কেমিক্যালের জন্য এলসিএল কন্টেইনার এলাও করব না আমরা। এই কেমিক্যাল নিয়ে আর কোনো এলসিএল কোম্পানি নামবে এবং সে তার গন্তব্যে চলে যাবে। তবে বন্দরের এই সিদ্ধান্তে বন্দর ব্যবহারকারীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মূলত একাধিক আমদানিকারক একটি কন্টেনারে করেই কেমিক্যাল আমদানি করে। এসব রাখা হয় বন্দরের পিশেডে। আমাদের দেশে ম্যাক্সিমাম কেমিক্যালই এফসিএল কন্টেনারে আসে। এখন ইদানিং এলসিএল মাল খুবই অল্প। সেক্ষেত্রে এই ক্ষেত্রে যদি বন্দর করে তাহলে তো বাংলাদেশ অচল হয়ে যাবে। বন্দরের যদি একটি বিশেষ টিম থাকে, প্রতি মাস ৩ মাস অন্তর অন্তর ওই টিম বসে আপনারা একটি প্রতিবেদন করবে। সেই প্রতিবেদন অনুযায়ী যেগুলো পণ্যগুলোকে বাছাই করা হবে, কোনগুলো আপনার ডেঞ্জারাস কার্গো, কোনগুলো আপনার স্বাভাবিকভাবে রাখা যায়, কতটুকু ডিস্টেন্সে রাখা যায়। গত ৬ বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে শিল্প কারখানার জন্য প্রায় ২০০০ মেট্রিক টন অ্যামোনিয়া নাইট্রেট সহ অন্যান্য কেমিক্যাল আমদানি করা হয়েছে। বছরে ৩০ লাখের বেশি কন্টেনার হ্যান্ডেলিংয়ের পাশাপাশি দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ৯২% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে। আর যে কারণে বন্দর কেন্দ্রিক যে কোনো দুর্ঘটনা বিপর্যয় ডেকে আনবে দেশের সামগ্রিক অর্থনীতিতে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অবসরপ্রাপ্ত মেজর সিনহার মৃত্যুর ঘটনায় ওসি প্রদীপ ও লিয়াকত সহ ৩ জনকে জিজ্ঞাসাবাদ করতে কারাগারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। এদিকে মামলা তদারকি করতে কক্সবাজারের র্যাবের মহাপরিচালক। এসব বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজারে আছেন রিপোর্টার ওমর ফারুক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর। শাতিলা, আপনি জানেন যে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত যে তদন্ত কমিটি, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি যেটিকে বলছে মন্ত্রণালয়টি, সেই তদন্ত কমিটির আহ্বায়ক জানিয়েছিলেন যে তারা 7 দিনের ভেতর এই তদন্তের রিপোর্ট তারা দেবেন এবং তদন্ত তারা গুছিয়ে এনেছেন। এবং তারা বলেছিলেন যে গতকালই যে 60 জনের বেশি লোকের সাথে তারা কথা বলেছেন, তাদের সাক্ষাৎকার নিয়েছেন, তাদের সাক্ষ্য নিয়েছেন
এবং তারই অংশ হিসেবে এই তদন্তকে একদমই শেষ পর্যায়ে নিয়ে আসার জন্য আজ সকালবেলা তদন্ত কমিটির সদস্যরা পুরো টিম তারা কক্সবাজার কেন্দ্রীয় কারাগারে গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে অবসরপ্রাপ্ত মেজর সিনহার বোনের হত্যা মামলার প্রথম যে 3 আসামি সেই 3 আসামি এখনও কক্সবাজার কেন্দ্রীয় কারাগারে আছেন, যদিও তাদেরকে 7 দিনের রিমান্ডের অনুমোদন দিয়েছেন র্যাব। র্যাবকে অনুমোদন দিয়েছেন আদালত। এখনও পর্যন্ত তাদেরকে রিমান্ডে নেওয়া হয়নি। তারা এখন কারাগারে আছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা কিংবা তাদের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত কমিটি গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি আজ সকালেই আমরা যেটি জানতে পেরেছি যে র্যাবের মহাপরিচালক তিনি কক্সবাজার আসছেন এই যে মামলা, সেই মামলার যে তদন্ত, সেই তদন্তের তদারকি করার জন্য। আমরা আরও জেনেছি যে র্যাবের মহাপরিচালক এখানে এসে যারা তদন্ত সংশ্লিষ্ট আছেন তাদের সাথে কথা বলবেন। এর পাশাপাশি যেই জায়গাটিতে ঘটনা ঘটেছে শামলাপুর চেকপোস্ট, সেই চেকপোস্টেও তিনি যাবেন, সেখানেও তিনি সরেজমিনে সেই জায়গাটি তিনি দেখবেন, সেটিও আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি সেই ঘটনাস্থল দেখার পর তিনি আবারও তদন্ত সংশ্লিষ্টের সাথে বসবেন এবং এই মামলার এখন পর্যন্ত যে তদন্ত, সেই তদন্তের অগ্রগতি এবং তার যে সবকিছু মিলিয়ে তার যদি পরামর্শ থাকে তাহলে সেগুলো তিনি দেবেন, এটি আমরা জানতে পেরেছি। তো আমরা সে কারণেই আসলে আজকে এই কক্সবাজারে যারা গণমাধ্যমের কর্মীরা আছি তাদের দৃষ্টি আসলে আজকের যে র্যাবের মহাপরিচালক আসছেন সেটির দিকে। এর পাশাপাশি আরও 2-একটা ইনফরমেশন আমরা পেয়েছি, সেটি হয়তো আরও সময়ের পর আপনাদেরকে আমরা সেটির বিস্তারিত জানাতে পারবো। সাথীরা, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সব শেষ। অবসরপ্রাপ্ত মেজর সিনহার মৃত্যুর ঘটনায় তদন্ত এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক। তিনি যোগ দিয়েছিলেন কক্সবাজার থেকে। সাবেক ফার্মার্স ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় রিজেন্টের মালিক শাহেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে ঋণ জালিয়াতির রেকর্ড অভিযোগ রয়েছে। সকাল 11টার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে সকালে তাকে দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে পদ্মা ব্যাংক বা সাবেক ফার্মার্স ব্যাংক থেকে ঋণ নিয়ে তা ফেরত না দেওয়ায় সুদসহ 2,71 লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। মামলায় বলা হয়, এই অর্থ আত্মসাতে ব্যাংকটির পরিচালনা পর্ষদের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি সহ 4 জন জড়িত। এছাড়াও ঋণ দেওয়ার যেসব শর্ত বিবেচনা করার কথা ছিল তা নিয়ম মাফিক করেনি ব্যাংকটি। পদ্মা ব্যাংকে অর্থ আত্মসাৎ ছাড়াও এনআরবি ব্যাংক থেকে 1,51 লাখ টাকার লেনদেনের তথ্যপত্র পর্যালোচনা করে শাহেদের বিরুদ্ধে আত্মসাৎ ও পাচারের অভিযোগে এরই মধ্যে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া গত 16 জুলাই 4 ব্যাংকের কাছে শাহেদ ও তার প্রতিষ্ঠানের রেকর্ডপত্রের কপি চেয়েছে দুদক। এই মুহূর্তে দুদক কার্যালয়ে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। সেলিয়া, শুনতে পাচ্ছেন আমাকে? জিজ্ঞাসাবাদ চলছে রিজেন্টের যে মালিক শাহেদ, তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে। বিশেষ করে আজ যদিও পদ্মা ব্যাংকে যে দুর্নীতির অভিযোগটি তার বিরুদ্ধে এসেছে, অর্থ আত্মসাৎ এবং ঋণ জালিয়াতির যে ঘটনাটি ঘটেছে বলে প্রমাণিত হয়েছে এবং সেটি মামলা করা হয়েছে, তার প্রেক্ষিতে 7 দিনের রিমান্ডের প্রথম দিন কিন্তু আজ চলছে। সকাল 11টার দিকে তাকে নিয়ে আসা হয়। এছাড়া আরও একটি ব্যাংক, যে ব্যাংকের ব্যাপারে যে ঋণ জালিয়াতির অভিযোগ প্রমাণিত, সেটি এনআরবি ব্যাংক। এবং এনআরবি ব্যাংক এবং পদ্মা ব্যাংক ছাড়াও কিন্তু আমরা দেখি যে ব্র্যাক ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এবং উত্তরা ব্যাংকের কাছে কিন্তু ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে শাহেদের বিরুদ্ধে। বিশেষ করে রিজেন্ট কোম্পানির নামে তিনি যে বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়েছেন এবং সেই ঋণ আসলে তিনি সঠিক সময়ে ফেরত দিতে পারেননি। এজন্য কিন্তু শুধুমাত্র শাহেদকে আসলে অভিযুক্ত করা হচ্ছে না, অভিযুক্তের তালিকায় কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ব্যাংকের যে পরিচালনা পর্ষদ এবং কর্মকর্তারা রয়েছেন তাদেরকেও কিন্তু অভিযুক্তের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং হতেও পারে। এর অন্যতম একটি কারণ, ব্যাংকগুলো যখন আসলে ঋণ দেন তখন যেই ধরনের বিষয়গুলো
ব্যাংকগুলো তার মধ্যে সামর্থ্য আছে কিনা ঋণ ফেরত দেওয়ার, এবং তিনি আসলে এই অন্য কোথাও ঋণ আছে কিনা এবং তিনি সেই জায়গায় আসলে তার রেকর্ড কি বলে তিনি ফেরত দিয়েছেন কিনা সেই বিষয়গুলো কিন্তু যাচাই বাছাই করার কথা। এবং তিনি যে কোম্পানিগুলোর কথা বলছেন সেই কোম্পানিগুলোর সামর্থ্য কতটুকু এবং সেই ব্যক্তির সামর্থ্য কতটুকু, তো সেই বিষয়গুলো যদি বিবেচনা করতে হয় সেই বিষয়গুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে 6টি ব্যাংকে এখানে তার যে অভিযোগগুলো এসেছে 6টি ব্যাংকের থেকে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংকের থেকে তথ্য চেয়েছে, সেসব ব্যাংকগুলো কিন্তু এই ধরনের ঋণের ব্যাপারে ঋণ দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো, এই নিয়মগুলো, এই শর্তগুলো কিন্তু আসলে মানেনি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে পরিচালনা পর্ষদের যেমন এক ধরনের অভিযোগের কাতারে চলে আসছে, অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাংকগুলো আসলে যারা পরিচালনা করছেন এবং ব্যাংকিং যে সিস্টেমটি রয়েছে ঋণ জালিয়াতির, আপনারা জানেন যে বেসিক ব্যাংক কিন্তু অনেকটা লোপাট শেষ হয়ে গেছে, ফার্মার্স ব্যাংক এখন পদ্মা ব্যাংকে রূপান্তরিত হয়েছে, কিন্তু এইভাবে ব্যাংক যখন জালিয়াতি চলতে থাকে দুর্নীতি দমন কমিশন কিন্তু বলছে ব্যাংক জালিয়াতি বন্ধ করতে হলে প্রথমেই কিন্তু ব্যাংকগুলোকে আসলে সচেতন হতে হবে। এছাড়া শাহেদের যে রিজেন্টের বিষয়ে যে অভিযোগগুলো রয়েছে ব্যাংক জালিয়াতি ছাড়াও যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল করোনা চিকিৎসার জন্য, সেখানেও কিন্তু তাকে এখন পর্যন্ত যদিও জিজ্ঞাসাবাদ করা হয়নি অথবা আদালত থেকে তার বিরুদ্ধে এখন পর্যন্ত সেটার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য কোনো ধরনের রিমান্ডের আবেদন করা হয়নি। তারপরও আমাদের যে দুদকের যে প্রক্রিয়া, যে অনুসন্ধান প্রক্রিয়া, সেই ক্ষেত্রে কিন্তু রিজেন্টের সাথে যে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং কিছুদিন আগে সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, হয়তো সেক্ষেত্রেও দেখা যেতে পারে যে এই রিজেন্টের মালিক শাহেদকেও হয়তো জিজ্ঞাসাবাদের জন্য আবারও আদালতের কাছে সময় চাইবে দুর্নীতি দমন কমিশন। সেক্ষেত্রে কিন্তু শাহেদের বিরুদ্ধে শুধুমাত্র ব্যাংক জালিয়াতি না, চিকিৎসা বা সেবা খাতে যে ধরনের দুর্নীতি এবং যে ধরনের শর্ত নিয়ে তিনি আসলে হাসপাতালটি খুলেছিলেন সেগুলো শর্ত ভঙ্গ করার অভিযোগেও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ভবিষ্যতে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে দুর্নীতি দমন কমিশনের সামনে থেকে সর্বশেষ। দুদক কার্যালয় থেকে আমাদেরকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। 5 মাসের আবদ্ধ জীবনের পর গা সওয়া এখন করোনা মহামারী। আর্থিক প্রয়োজনে সড়ক, হাট, বাজার, রেস্তোরাঁয় মানুষের পদচারণা অনেকটাই স্বাভাবিক। সাধারণ মানুষের গা ছাড়াই মানসিকতার জন্য নীতি নির্ধারক পর্যায়ের বিভ্রান্তিমূলক সিদ্ধান্তকে দুষছেন বিশেষজ্ঞরা। আমার করা একটি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান। কাজের ফাঁকে মোবাইলে চলছে লুডো খেলা। করোনা আতঙ্ক বা স্বাস্থ্যবিধি মানার প্রশ্নের উত্তর ছিল এমন। এখন লোকজন অনেক সবাই আতঙ্ক ফালায় মনে কাজকর্ম করতে চায়, কারণ সবারই তো ক্ষতি হয়েছে। রাস্তাঘাটে আসলে কোনো জিনিসই বোঝা যাচ্ছে না যে করোনা বলতে যে বাংলাদেশে এমন একটা জিনিস আছে। লকডাউনের সময় মানুষের নিদারুণ আর্থিক অনটনের গল্পও যে অনেক, তাই জীবন জীবিকার প্রয়োজনকেই বড় করে দেখছেন সাধারণ মানুষ। অনেক কষ্ট হয়েছে, কাজ নাই, গর্তন বেরোতে নেই। যতটা পারি বাসায় থাকার চেষ্টা করতেছি, জীবিকার প্রয়োজনে তো বের হতে হচ্ছে। প্রথম থেকে যে আতঙ্কটা ছিল সেটা এখন কেটে গেছে বলা যায়। দিন যত গড়িয়েছে করোনা নিয়ে বাংলাদেশের মানুষের আতঙ্ক তত কমতে শুরু করেছে। ঈদুল আজহার পর রাজধানীতে মানুষ যেমন ফিরতে শুরু করেছে, তেমনি স্বাভাবিক যে জীবনযাত্রা সেই জীবনযাত্রা তারা শুরু করেছে। এর মাঝেই স্বাস্থ্যবিধি নিয়ে যে কড়াকড়ি, তার শিথিলতা দেখা যাচ্ছে প্রায় সব জায়গায়। সবারই প্রয়োজন, কতদিন আর ঘরে থাকবে। আমরা নিজেরাই 6 মাস পরে বের হয়েছি, আস্তে আস্তে কমে যাচ্ছে, হয়তো আমাদের মধ্যে অ্যান্টিবডিও তৈরি হচ্ছে। বেশ আগেই করোনা নমুনা পরীক্ষার আগ্রহ হারিয়েছেন সাধারণ মানুষ। অন্যদিকে দেশ জুড়ে এখনও প্রতিদিন এ মহামারীতে মারা যাচ্ছেন 30-এর বেশি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে নীতি নির্ধারক পর্যায়ের নানা বিভ্রান্তিমূলক সিদ্ধান্ত প্রভাব ফেলেছে জনগণের মানসিকতায়। সাম্প্রতিককালেও মাননীয় মন্ত্রীর যদি একটা উক্তিকে দেখি, যেখানে তিনি বলছেন যে আমাদের এগুলো এত কমে গেছে এই করোনার সংক্রমণ এবং হাসপাতালে এখন বেড ফাঁকা, সামনে হয়তো এমনকি ভ্যাকসিন না থাকলেও আমাদের করোনা দূর হয়ে যাবে, এই যে কথাগুলো, এর একটা প্রভাব পড়ে মানুষের মনে। সমাজবিজ্ঞানীদের মতে মানুষের জন্য আবদ্ধ জীবন আরো কঠিন মহানগরগুলোতে। স্বাস্থ্য সুরক্ষা বিধি মানা হচ্ছে না এবং এটি আসলে আমাদের জন্য বিপজ্জনক বা বিপদ আরো ডেকে আনতে পারে, এমন একটি আশঙ্কা কিন্তু রয়ে যায়। করোনার মতো মহামারীকে গুরুত্ব না দেবার ভয়াবহতা নিয়ে শঙ্কা বিশেষজ্ঞদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ 5 মাস বন্ধ থাকার পর আজ থেকে সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে পর্যটন শহর কক্সবাজারের হোটেল, মোটেল, রেস্তোরাঁ, বার্মিজ
দোকান সহ পর্যটন স্পটগুলো। এই মুহূর্তে সৈকতের লাবণী পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল, কারণে দীর্ঘ 5 মাস বন্ধ থাকার পর অবশেষে সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে কক্সবাজারের পর্যটন শিল্প। বিশেষ করে আজ সকাল থেকে আমরা দেখেছি যে সীমিত আকারে বলা হচ্ছে, আসলে সেটি সীমিত না, বৃহৎ পরিসরে কিন্তু মানুষজন কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছে। সকালে একটু কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আমরা এখন দেখতে পাচ্ছি সৈকতের প্রতিটি পয়েন্টে বিপুল সংখ্যক দেশি পর্যটক কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসেছে। তারা এখন সমুদ্র সৈকতে সমুদ্র স্নান ব্যস্ত হয়ে পড়েছেন। অনেকে দেখছি আমরা ছবি তুলছে প্রিয়জনের সাথে, আবার অনেকে কিন্তু বল নিয়ে এখানে খেলাধুলা করছে। বিশেষ করে আমরা যে 5 মাস বন্ধ থাকার কারণে মানুষ যে ঘরবন্দি ছিল, সেই ঘরবন্দি দশা থেকে তারা মুক্তি পেয়েছেন এমনটি মন্তব্য করছেন। আমরা অনেক পর্যটকের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে, তারা দীর্ঘ ঘরবন্দিতে থাকতে থাকতে তারা একটি ক্লান্তি চলে এসেছে। তারা বিভিন্ন অনলাইনে কিংবা হোটেলের মারফতে যে আজকে 17 আগস্ট কক্সবাজারে সমুদ্র সৈকত সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, হোটেল মোটেল খুলে দেওয়া হচ্ছে, রেস্টুরেন্ট খুলে দেওয়া হচ্ছে, এসব জানতে পারার কারণে গতকাল রাতেই তারা গাড়ি যুগে কক্সবাজারে চলে এসেছেন। আজ সকালে হোটেলে উঠেছেন, হোটেলের পর থেকেই কিন্তু তারা সমুদ্র সৈকতে ছুটে এসেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলি, শৈবাল, ডায়াবেটিস পয়েন্ট সব পয়েন্টে কিন্তু এখন দূর দূরান্ত থেকে আসা পর্যটক এবং স্থানীয় দর্শনার্থীদের ভিড়। তারা কিন্তু সকাল থেকে সৈকতে গোসল করছে এবং আমরা দেখতে পাচ্ছি বৈরী আবহাওয়া উপেক্ষা করে তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাদের আনন্দ ঘন এবং প্রিয়জনের সাথে যে প্রিয় মুহূর্তগুলো তারা সময় কাটাচ্ছেন। আমরা দেখেছি মাঝে মধ্যে মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে, আবার অনেক সময় বৃষ্টি হচ্ছে একদিকে, অন্যদিকে কক্সবাজারে কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত অব্যাহত রয়েছে। তার মাঝেও কিন্তু আজকে খুলে দেওয়ার পর কিন্তু বিপুল সংখ্যক মানুষ এখানে ভিড় করেছে এবং তাদের নিরাপত্তায় কিন্তু সমুদ্র স্নানের নিরাপত্তায় কিন্তু বিপুল সংখ্যক লাইফগার্ড কর্মী সকাল থেকে নিয়োজিত রয়েছে। তো সাথীলা, এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। কক্সবাজারের পর্যটন স্পটগুলো খুলে দেওয়াতেই সেখানে দূর দূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। সে খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন লাবণী পয়েন্ট থেকে সহকর্মী সুজাউদ্দিন রুবেল। দেশের আকাশসীমায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও নিরাপদ বিমান চলাচল নিশ্চিতে ফ্রান্স থেকে অত্যাধুনিক রাডার কিনতে যাচ্ছে সরকার। 2-1 মাসের মধ্যে ফ্রান্সের সঙ্গে চুক্তি হবে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। স্যাটেলাইট নির্ভর নতুন রাডার বসলে শুধু এয়ার ট্রাফিক ব্যবস্থাপনায় উন্নত হবে না, বাড়বে রাজস্ব আয়ও। হাজেরা শিউলের রিপোর্ট। 36 বছরের পুরানো রাডার ও সেকেলে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে চলছে আকাশপথে যোগাযোগ। ফলে সমুদ্রসীমা জয়ে পরিধি বাড়লেও বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকার আকাশপথ নিয়ন্ত্রণে নেই বাংলাদেশের। ঢাকার যে রাডারটি রয়েছে সেটি যোগাযোগ সক্ষমতা সর্বোচ্চ 200 নটিক্যাল মাইল, আর উড়োজাহাজ দেখতে পারে মাত্র 100 নটিক্যাল মাইল পর্যন্ত। চট্টগ্রামের রাডারটির কার্যক্ষমতা 240 নটিক্যাল মাইল। এই সীমার বাইরে কোনো উড়োজাহাজে প্রবেশ করলে সেটি ধরা পড়ে না কোনো রাডারেই। বাংলাদেশের সক্ষমতা না থাকায় বিশাল এলাকা নিয়ন্ত্রণ করে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার। এই রুটে যেসব উড়োজাহাজ চলাচল করে সেগুলোর রাজস্ব পায় দেশ দুটি। নিজস্ব কর্তৃত্ব প্রতিষ্ঠায় অবশেষে যুক্ত হচ্ছে অত্যাধুনিক রাডার। বাংলাদেশের পুরো আকাশ সীমাটাকে ক্যাপাবিলিটি থাকবে, এটাকে আমাদের এয়ারক্রাফটকে দেখা এবং এর সাথে কমিউনিকেট করা এই নতুন রাডারের মাধ্যমে হবে। কারণ এটা স্যাটেলাইট বেসড এবং গ্রাউন্ডে অনেকগুলো রিপিটার স্টেশনের মাধ্যমে এটাকে অটোমেটেড করা হবে। যে কোনো প্রান্তে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সাথে কমিউনিকেশন থেকে শুরু করে রেডারের যোগাযোগ থাকবে এবং এইটা আমাদের উড্ডয়ন নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি ছিল। আমাদের সাথে একটা এমইউ হবে ফ্রান্সের সাথে। বাংলাদেশ 2801 টার্ন লেফট হেডিং 320। নতুন রাডার স্থাপিত হলে শুধু রাজস্ব আয়ই বাড়বে না, উন্নত হবে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম। ফলে বিরূপ আবহাওয়ায় নিরাপদে বিমান অবতরণে সহায়ক হবে বলে মনে করেন সিভিল এভিয়েশনের সাবেক চেয়ারম্যান। ইয়ারলি আমাদের কয়েকশো কোটি টাকা এটা লস হয়। লেটেস্ট মডেলের রেডার সিস্টেমটা লাগাবে, তাহলে আমাদের সাউথ সাইডের যত সব রেভিনিউ আমরা লস করতাম প্লাস যত সব এয়ারক্রাফট যেত সেটা আমরা ধরতে পারবো। আজকালকের এয়ারক্রাফটগুলো সবই মডার্ন, ওয়েদার খারাপ হলেও নামানো যায়। সো এই রেডার সিস্টেমটা তাদের গাইড করে আপনার রানওয়ের উপরে নিয়ে আসতে পারবে। শিউলি, সময় সংবাদ, ঢাকা।
রাজধানীর দক্ষিণ বাড্ডায় একটি অনুমোদনহীন পানির কারখানায় অভিযান চালিয়েছে বিএসটিআই। সকালে দক্ষিণ বাড্ডায় যথাযথ প্রক্রিয়া না মেনে পানি উৎপাদন ও বাজারজাত করায় কারখানাটি সিলগালা ও 50,000 টাকা জরিমানা করে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। কারখানাটি দীর্ঘদিন ধরে পরিশোধন ছাড়া পানি জারে ভরে বিক্রি করত। বিএসটিআই বলছে এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকে। নিয়ম ভঙ্গের দায়ে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদকে অব্যাহতি দিয়েছে ফেডারেশন। গেল বছর সেপ্টেম্বরে হঠাৎ করে ক্যাসিনো কাণ্ডে ওলট পালট হয়ে যায় দেশের ক্রীড়াঙ্গন, বেরিয়ে আসে থলের বিড়াল। ক্যাসিনোর ঘটনার সঙ্গে মমিনুল হক সাইদের সম্পৃক্ততার খবর বেরিয়ে এলে সে সময় দেশের বাইরে থাকা সাইদ আর দেশে ফিরে আসেননি। নেই হকি ফেডারেশনের কোনো কার্যক্রমেও। 27 জুলাইয়ের মধ্যে ফেডারেশনে যোগ দেওয়ার জন্য বলা হলেও তা করেননি সাইদ, তাই নিয়ম ভাঙার দায়ে তাকে অব্যাহতি দিয়েছে ফেডারেশন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে আছে আমদানি করা কেমিক্যাল। বৈরুত বিস্ফোরণের পর নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ। কন্টেইনারে দাহ্য বস্তু আনা বন্ধের পরিকল্পনা। সিনহার মৃত্যুর ঘটনায় ওসি প্রদীপ লিয়াকত সহ 3 জনকে জিজ্ঞাসাবাদ করতে কারাগারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। কক্সবাজারের র্যাব প্রধান এবং ফার্মার্স ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিজেন্টের শাহেদকে কারাগার থেকে আনা হয়েছে দুদকে। ঋণ জালিয়াতির রেকর্ড অভিযোগ। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়ের।